92.7 বিগ FM এ সিজন 5 নিশুতি রাতে ছমছমে ভয়। অলৌকিক সিজন 5 এ আজকের গল্প আর আসবে না। রচনা রূপান্বিতা রায়, গল্প পাঠে আরজে অয়ন্তিকা, বিভিন্ন চরিত্রে আরজে পামেলা, সৌগত, আরজে অর্পণ এবং রায়ান। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল। এই গল্পের স্থান, কাল, পাত্র এবং সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সঙ্গে এর কোনো মিল নেই। যুগটা সত্যিই পাল্টে গেছে। আজকালকার ছেলেমেয়েরা বোঝে বাবা মায়ের কত চিন্তা হয় তাদের কোনো খবর না পেলে। কিন্তু কিচ্ছু বলাও যাবে না, তাহলেই আবার বাবুদের রাগ হবে। নিজের মনেই বিড়বিড় করছিলেন কবিতা। আজ বাবাইয়ের আসার কথা, প্রায় 3 মাস পরে আসছে আবার। বলেছিল কালই ফিরে যাবে। সে কি রে, শুক্রবার রাতে এসে শনিবারেই ফিরে যাবি? রবিবার দুপুরে খাওয়া দাওয়ার পর না হয়? হবে না মা, রবিবার একটু না ঘুমোলে আমার চলে না। বলছি 7:10 ট্রেনটাও তো ধরতে পারিস। পৌঁছতে অনেক রাত হয়ে যাবে মা, পরের দিন অফিস। বাবাইয়ের প্রতিটা কথা সত্যি, কিন্তু মায়ের মন যে মানে না। 3 মাস পরে আসছে ছেলে, তাও শুক্রবার নিশ্চয়ই অফিসের পরে ট্রেন ধরবে, মানে ঘরে ঢুকতে ঢুকতে রাত। তারপর সকালে দেরি করে ঘুম থেকে উঠে 1-2 কথা বলতে না বলতেই ফেরার পালা। বাবা মায়ের মন তো, আরেকটু কাছে পেতে ইচ্ছে করে ছেলেটাকে। মুঠো তো আলগা হয়েই গেছে, কাজ তো করতেই হবে বাবাইকে, সেসব বোঝেন কবিতা। এই এত দূরে তো চাকরি বাকরি তেমন নেই, কিন্তু মনের টানটাও যেন আলগা হয়ে গেছে। বাবাই আর সেভাবে ফোনেও কথা বলতে চায় না। 1 কথা 2 কথার পরেই ফোনটা রেখে দেয়। হয়তো ক্লান্ত থাকে, বোঝেন কবিতা। তবু ইলিশ মাছের লেজ দিয়ে একটা ভর্তা হয়, গত বছর খুব ভালো খেয়েছিল বাবাই। সর্ষের তেলে ভালো করে মাছটা ভেজে শুকনো লঙ্কা পেঁয়াজ ভেজে একটু নুন দিয়ে মাখলেই হয়ে যায়। তবে কাঁটাটা খুব সাবধানে বাছতে হয়, নইলে খেতে গিয়ে গলায় লাগলেই চিত্তির। রান্নাঘরের স্ল্যাবটায় রেখে খুব সাবধানে মাছ বাছছিলেন কবিতা। মাথার ওপরে টিউবটায় কদিন ধরে আলো যেন কম কম লাগছে, কাঁটা ফুটলেই মুশকিল। আচমকা হুড়মুড় করে প্রায় দৌড়েই ঢুকলেন প্রণবেশ, বাবাইয়ের বাবা। বাবাই কোন ট্রেনে আসছে কিছু বলেছিল? গতবার তো কাটোয়া লোকালে এসেছিল, আজ তো ফোন করা হয়নি। ফোনটা লাগছে না তো। কি হয়েছে? কাটোয়া লোকালে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মানে কখন, কিভাবে? দেখাচ্ছে টিভিতে, সিগন্যালের জন্য বলছে। বাবাইকে একটা ফোন করো না। করেছিলাম, সুইচড অফ বলছে। তেরচা প্যাসেজ পেরিয়ে দুজনে ছুটলেন বসার ঘরে, টিভির সামনে। হাওড়া থেকে কাটোয়াগামী লোকাল ট্রেনের কয়েকটা বগি সাহেবতলা স্টেশনে লাইনচ্যুত হয়েছে। আমাদের প্রতিনিধি সুজয় ভদ্র আছেন ঘটনাস্থলে। বলো সুজয়, ওখানে কি পরিস্থিতি এই মুহূর্তে? টিভির স্ক্রিন জুড়ে তখন একপাশে হেলে যাওয়া ট্রেনের বগি, অ্যাম্বুলেন্স আর মেডিকেল টিমকেও দেখা যাচ্ছে। সাহেবতলা মানে কাটোয়ার 2টো স্টেশন আগের ছোট স্টেশনটা। কেন যে ছেলেটা বলে না কোন গাড়িতে আসছে? উফ, ফোনটাও অফ। স্বভাব বিরুদ্ধ ভাবেই চেঁচিয়ে ওঠেন প্রণবেশ বাবু। রক্তশূন্য মুখে ধপ করে মোড়াটায় বসে পড়েন কবিতা। আমি একবার বেরোই নাকি? যদি কোনো খবর পাওয়া যায়। কোথায় যাবে? স্টেশনে যাই আগে, তারপর। এরকম পরিস্থিতিতে কোনোদিন পড়েননি কবিতা। স্বামী গ্রামের স্কুলের মাস্টার মশাই, গ্রাম ছেড়ে কোথাও যেতেন না। ছেলে যখন প্রথম কলকাতায় পড়তে গেল, প্রতি সপ্তাহে আসতো। এমন তো কখনো হয়নি। আর ছেলেটার ফোনও কখনো বন্ধ থাকে না তো। বাড়ি এসেও তো কতবার ল্যাপটপ নিয়ে কাজে বসেছে। একটা ছোট টেলিফোনের ডায়েরির মতো জিনিস আছে ওর, ওই তা দিয়ে মোবাইলের সঙ্গে লাগালেই চার্জ হয়। এটা পাওয়ার ব্যাংক, ওই সবসময় কাছে রাখি যাতে চার্জ ফুরোলে চার্জ দিতে পারি। একবার বলেছিল বাবাই, তার ফোন বন্ধ। মনটা কুডাক দিচ্ছে বড্ড।
ঘর থেকে কোনো ক্রমে একটা শার্ট গলিয়ে এলেন প্রণবেশ। হ্যাঁ, কিভাবে যাবে? দেখি যদি বটতলায় দীপককে পেয়ে যাই। ও তো অনেক রাত অবধি টোটো নিয়ে ঘুরে। বারান্দার সিঁড়িটা দিয়ে হুড়মুড়িয়ে নামতে নামতে বলেন প্রণবেশ। বাবাই এসে গেলে ফোন করব। হাঁক পাড়েন কবিতাও। হতেই তো পারে বাবাই হয়তো ওই ট্রেনটা ধরেই নি আজ। ফোন কি অন্য কোনো কারণে বন্ধ হতে পারে না? তাই যেন হয় ঠাকুর, নইলে। আর ভাবতে চান না কবিতা। মানুষটা বেরিয়ে গেল। টোটো পেলে হয় এখন। অবশ্য দীপকের বাড়ি বটতলা মোড়েই। বাবাই ওর সঙ্গে আর কথা বলে না সেভাবে, ওর নাকি স্ট্যান্ডার্ডে লাগে। দীপক কিন্তু এখনো কাকু কাকিমা বলে খোঁজ খবর নেয় দিব্যি। কেন যে বাবাইটা পাল্টে গেল এভাবে? আবার টিভিটা চালিয়ে দেন কবিতা, যদি কিছু জানা যায়। মা, ও মা। বাবাইয়ের গলা না? তাড়াতাড়ি উঠে দাঁড়ান কবিতা। এই দেখো, কোথায় ছিলে? কখন থেকে মা মা করছি। বারান্দার গ্রিলের গেটটা বন্ধ করতে করতে এক গাল হাসে বাবাই। জামাটা ছেঁড়া, প্যান্ট গুটিয়ে পড়া, পায়ে ছাল উঠে গেছে খানিকটা। বাবাই, তুই ঠিক আছিস তো? কবিতার চোখের জল বাঁধ ভাঙে। আরে বাবা, একদম ঠিক আছি মা। কেটে গেছে একটু, ও কিছু না। কতদিন পরে বাবাই এত হাসছে। নইলে তো বাড়ি ফিরে দু একটা কথা বলেই নিজের ঘরে চলে যায়, ফোন নিয়েই কাটিয়ে দেয়। বাবা কোথায় মা? টিভির ঘরে উঁকি দিয়ে বলে ওঠে বাবাই। এ হে, মানুষটা বেরিয়ে গেল হন্তদন্ত হয়ে। বলাই হয়নি বাবাই চলে এসেছে। তাড়াতাড়ি ঘরে গিয়ে প্রণবেশকে ফোন করেন কবিতা। মিনিট 5 চলেও এলেন তিনি, দীপকের টোটোতেই। বাবা, কত দূর গেছিলে তুমি? দেখো, আমি একদম ঠিক আছি। বারান্দা থেকেই চেঁচিয়ে ওঠে বাবাই। ভালো আছিস বাবাই? টোটোতে বসেই জিজ্ঞেস করে দীপক। আরে ভাই, আছি ঠিকঠাক। তুই কেমন? বাবাইয়ের মুখে সেই স্কুলের দিনগুলোর মতো ভাই শুনে ভ্যাবা চাকা দীপকও। হ্যাঁ, ভালো আছি রে। আসিস ভাই একদিন। আমি আছি এখন কদিন। আবার হাসে বাবাই। দীপক চলে যেতে বাবাকে প্রণাম করে বাবাই, তারপর মাকে। ছেলেকে জড়িয়ে কান্নায় ভাসেন কবিতা। প্রণবেশের মতো শক্ত মানুষেরও চোখ ছলছল করছে যেন। যা বাবাই, হাত পা ধুয়ে নে, কাল একটা টিটেনাস নিতে হবে বলেন প্রণবেশ। হাত পা তো ঠিকই আছে, ধুয়ে কি করব? হাসে বাবাই। নোংরা পা, যা বাথরুমে। তোয়ালে হাতে বকুনি দেন কবিতা। বেজার মুখে বাথরুমের দিকে এগোয় বাবাই। তাড়াতাড়ি রান্নাঘরে পা পাড়ান কবিতাও। আজ ইলিশ এনেছিলেন প্রণবেশ। ভর্তাটা বানানো হয়নি, কিন্তু আজ সর্ষে দিয়ে ভাপা করেছেন কবিতা। এটাও বাবাইয়ের বড্ড প্রিয়, ইলিশ ভাজাও। অথচ আগের বার ইলিশ ভাজার তেল দিতে নাক সিঁটকে ছিল ছেলে। এত তেল খাওয়া ঠিক না, খেলোই না সেবার। বাড়িতে উৎসবের মেজাজ। তুলে রাখা থালা বাসন আজ বার করেছেন কবিতা। 2টো মাছ দিলেন ছেলের বাটিতে। আজও যদি না খায় প্রণবেশ দুঃখ পাবেন। যা দাম এখন ইলিশের, তাও বাবাইয়ের জন্য ঠিক নিয়ে এসেছেন। মেঝেতে পাত পেড়ে বাবা ছেলেকে খেতে দিতে গিয়ে কবিতা ভয়ে ভয়ে তাকিয়েছিলেন একবার মাছ দুটোর দিকে। এই না তুলতে বলে ছেলে। সবে মুখে দিয়েছেন প্রণবেশ, হঠাৎ নজর পড়ল ছেলের পাত প্রায় ফাঁকা। কয়েক মুহূর্তেই। কবিতা কি ভাত কম দিয়েছিল? এমনিতে বাবাই এখন জিমটিম করে, ভাত কম খায়, তবু। কি গো, আরে ওকে আরেকটু ভাত দাও বলে ওঠেন প্রণবেশ। কবিতাও অবাক। কয়েক মুহূর্ত একটু অন্যমনস্ক হয়েছিলেন পুরনো দিনগুলোর কথা ভেবে। এর মধ্যেই ভাত শেষ হয়ে গেল। তাড়াতাড়ি রান্নাঘরে ছোটেন। আহা, ছেলেটা কতদিন পরে একটু ঠিকভাবে খাচ্ছে। একা থাকে, কি খায় কে জানে। বাটিতে ভাত, মাছের ঝোল তুলে আরও 1 টুকরো মাছ নেন কবিতা। বলতে নেই, পরিমাণে একটু বেশি ভাত এনেছিলেন, কিন্তু আপত্তি করল না বাবাই। কতদিন যেন খেতে পায়নি, এমন করে খায় কেন ছেলে? আরেকবার রান্নাঘরে গেলেন কবিতা। আর একটু ভাত আনবেন, মাছও। বাবা, তুমি কাল সকালে ফ্রি? ঘরে ঢুকতে ঢুকতে শুনতে পেলেন কবিতা। হ্যাঁ, তা তো আছি। আর মা, তুমি? আমি আবার কোথায় যাই? হেসে বলেন কবিতা। গুড, এক জায়গায় যাবো তবে আমরা। মা, কোথায়? একটা খাবার টেবিল কিনবো। তোমাদের দুজনেরই বয়স হয়েছে, এভাবে আর মেঝেতে বসবে না।
মা তুমি পছন্দ করে কিনবে, আর বাবা তুমি না গেলে কিন্তু আমাদের ঠকিয়ে দেবে। এবার অবাক কবিতা, প্রণবেশ দুজনেই। না না, টেবিল লাগবে না, আবার শুধু শুধু খরচ। বলে ওঠেন প্রণবেশ। না করবে না বাবা, প্লিজ। কষ্ট তো হচ্ছে তোমাদের। মাকে দেখলাম পা টেনে টেনে হাঁটছে। না করবেন কি? চোখে যে আনন্দে জল আসছে কবিতার। ছেলেটা কিনে দেবে বলছে বলে নয়, এভাবে নজর করে দেখেছে বলে। আবার বেরোবি? কালই তো চলে যাবি। না, ভাবছি কদিন থেকেই যাই। হেসে বলে বাবাই। অফিসে ছুটি নিয়েছিস? জিজ্ঞেস করেন প্রণবেশ। না না, ছুটি নিইনি, তবে নিয়ে নেব। ছেলে নিজে থেকে থাকবে বলছে, এর চেয়ে আনন্দের কিছু হয় নাকি? একগাল হেসে মেজে থেকে উঠে পড়েন কবিতা। আর কিছু বলেন না ভয়ে, যদি মত পাল্টে ফেলে। যা বদমেজাজি ছেলে। এবার অবশ্য মেজাজ নেই একদম, তাও যদি আবার বিগড়ে যায়। বাবাইয়ের অবশ্য যেমন বলা তেমন কাজ। সকালে উঠেই তাড়া দিতে শুরু করেছে। মা চলো চলো চলো, বাবা চলো। এমনকি রান্নাটাও করতে দেয়নি। অনেকদিন বাইরে একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়নি। বাজারের কাছেই একটা ভালো রেস্তোরাঁ খুলেছে, সেখানেই নাকি জলখাবার খাওয়া হবে। টেবিল কেনা হলো, খাওয়া দাওয়াও। শুধু বাবাইয়ের খাওয়ার পরিমাণটা কেন যেন বড্ড বেড়ে গেছে। বাড়ি ফেরার পথে আবার একটা বড় চকলেটও কিনল। এটা আবার কি হবে? অবাক হয়ে জিজ্ঞেস করেছিলেন কবিতা। কাল অত রাতে দীপক বাবাকে নিয়ে এলো, ওর মেয়েটার জন্য নিলাম। আবার অবাক হওয়ার পালা কবিতা আর প্রণবেশের। বাবাই যে একদম বদলে গেছে। বহুদিনের দম চাপা মেঘ কেটে যেন অনেকটা রোদ্দুর। রাস্তা থেকেই বাবাই দীপকের বাড়ি চলে গেল। প্রণবেশ কবিতা ফিরলেন নিজেদের বাড়ি। একটু শোনো। প্রণবেশের ডাক। দাঁড়াও, দুপুরের রান্নার জোগাড় হয়নি কিছু? ছেলে তো 7 সকালেই আমাদের নিয়ে চলে গেল। দুপুরে নাকি খাবার টেবিলে বসে সে খাবে। গজগজ করে উত্তর এলো কবিতার। আজকের পেপারটা দেখেছো? কালকের অ্যাক্সিডেন্টের সব খবর আছে। বাবাই তো কিছুই বললো না। ছেলেকে পেয়ে এতটাই স্বস্তি পেয়েছিলেন যে সবটাই ভুলে গিয়েছিলেন কবিতা। কি হয়েছে? আহত হয়েছে অনেকে। বাবাইও তো একটু খুঁড়িয়ে হাঁটছে, দেখেছো? কিন্তু একজন মারাও গেছে, ঠিক বাবাইয়ের বয়সে, 28 বছর। এখানকার কলেজে পড়াতো। সে কি? আহারে, কোন মায়ের কোল খালি হলো কে জানে। আচ্ছা কবিতা, বাবাইয়ের মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছেলেটা যেন একদম পাল্টে গেছে, তাই না? কি হাসি খুশি। এরকম হাসতে, এত কথা বলতে ওকে আমি কোনো দিন দেখিনি। আমিও না, জানো। যাকে, ভালোই হয়েছে। ওই রামগুরুরের ছানাটা এবারে একটু বাবা মায়ের কথা ভাবছে। শনি পেরিয়ে রবিবারও কেটে গেল। বাবাই পুরো বাড়ি যেন জমিয়ে রেখেছে। মায়ের পিছনে লাগছে, রান্নাঘরে হাত লাগাচ্ছে, বাবাকে খবরের কাগজে আজ কি কি পড়লে বলো শুনি বলে পড়া ধরছে। গল্প হইচই জুড়ছে। কবিতা একটু সোফায় এসে বসলেই কোলে মাথা দিয়ে শুয়ে পড়ছে। আবদার করে বলছে মাথায় বিলি কেটে দিতে। আর ভাবা যায়, যে ছেলে পড়ার বই ছাড়া কিছু পড়েইনি কোনোদিন, সে নাকি বাবার পার্টির বই হাতে প্রশ্ন করছে। এমনকি কলকাতায় চাকরি পেয়ে ইস্তক যে পাড়াপড়শিদের সঙ্গে কথাই বলতো না, তাদের বাড়ি গিয়েও আড্ডা দিয়ে আসছে। এত ভালোর মাঝে শুধু একটাই ব্যাপার, ছেলেটার খাওয়াটা বড্ড বেড়ে গেছে। যেন কতদিন খেতে পায়নি, সেটাই ভাবাচ্ছে কবিতাকে। বাবাই, বাবাই আছিস? চেনা গলার ডাক শুনে বেরিয়ে এলেন কবিতা। উমা, ধ্রুব, এসো এসো। বাবাই, ডেকে ওঠেন কবিতা। কবে এলে বাবা? কালই এসছি কাকিমা। বাবাই এসছে খবর পেলাম, তাই দেখা করতে এলাম। মা জননী, বলো কি আজ্ঞা। বলতে বলতে বাবাইও বসার ঘরে হাজির। আগে ডেকে ডেকেও সাড়া পাওয়া যেত না, আর এখন মায়ের ডাকের অপেক্ষাতেই যেন থাকে ছেলে। আর সারাক্ষণ মুখে যেন খই ফুটছে। তবে ধ্রুবকে দেখে কেমন যেন থমকে গেল বাবাই। দেখ কে এসেছে, তোর ধ্রুবদা। এক দৃষ্টে তাকিয়ে আছে বাবাই ধ্রুবর দিকে। চোখটা কি ছলছল করছে একটু।
কিরে বাবাই, কেমন আছিস তুই? মা বললো বাড়ি গেছিলি। বলে ধ্রুব। মুখে কিছু না বলে শুধু ঘাড় নাড়ে বাবাই। কতদিন পরে দেখা হলো তোমাদের সঙ্গে কাকিমা। তুমিও তো অনেকদিন পরে এলে বাবা। জানোই তো আমার এক জায়গায় মন টেকে না। বাড়ি আসতাম না, কিন্তু আমার এক কাছের বন্ধুর মৃত্যু সংবাদ পেলাম। ওর নাম সায়ন্তন, শানু। আমাদের এই কাটোয়ার কলেজে পড়াতো। সেটা শুনে আর থাকতে পারলাম না জানো। সে কি গো, কি হয়েছিল? ওই যে গতকালের ট্রেন অ্যাক্সিডেন্ট, শোনোনি? কালকে আসলে ওর অফ ডে ছিল তো, তাই অম্বিকাতে ঘুরতে এসেছিল। পুরাণ ইতিহাস এইসব নিয়ে চর্চা করতো ছেলেটা। বাড়ি ফেরা হলো না আর গো। ইস। এক নজর বাবাইয়ের দিকে তাকিয়ে বলেন কবিতা। কাকিমা জানো, এত ভালো ছেলে ছিল শানু, মানে এত প্রাণচঞ্চল ছিল না, যেখানে যেত মুহূর্তে সবাইকে আপন করে নিত। আমার সঙ্গে খুব কাকতালীয়ভাবে পরিচয়, মানে প্রায় একদম নিজের ভাইয়ের মতন হয়ে গেছিল বলতে পারো। এত জ্ঞান, এত পড়াশোনা, আর তেমন বিশাল হৃদয় জানো। ওর বাবা মা নেই তো, তাই বাবা মার বয়সে যদি কাউকে দেখতো, তাদের সেবা করার জন্য একেবারে অস্থির হয়ে উঠতো ছেলেটা। বয়স্ক কোনো ভিখারি দেখলো, নিজের পকেটে যা আছে সব দিয়ে দিত। এমন একটা ছেলের অল্প বয়সে চলে যাওয়া না একদম মেনে নিতে পারছি না জানো। আমার খুব কষ্ট হচ্ছে। আহা, শুনে আমারই এত কষ্ট হচ্ছে। ঈশ্বর কি পাষাণ। গাল বেয়ে চোখের জল গড়ায় ধ্রুবর। এমনকি ওর ছাত্রছাত্রীরা, তারাও প্রচণ্ড কান্নাকাটি করছে। ও যেখানে থাকতো সেখানে নাকি একজন আছে একেবারে মানসিক ভারসাম্যহীন। ও নাকি তাকে রোজ খেতে দিত জানো, খাওয়ার পরে জলের বোতল রেখে আসতো। সেই মানুষটাও বোঝাতে পারছে না তার মনের কথা, খালি ডুকরে ডুকরে কাঁদছে। কি কষ্ট হচ্ছে কাকিমা, কি বলবো তোমায়। চুপ চুপ করো। দু হাতে কান চাপা দিয়ে চিৎকার করে ওঠে বাবাই, কেমন একটা অদ্ভুত স্বরে। মা, তোর আবার কি হলো বাবাই? থামো তোমরা, আমার কষ্ট হচ্ছে এসব শুনলে। আমি শুনতে চাই না, চাই না, চাই না, চাই না, চাই না। মেঝেতে ছিটকে শুয়ে পড়ে বাবাই, ছটপট করছে খুব, যেন যেন সারা শরীরে জ্বালা করছে ওর। কিন্তু এ কার গলার স্বর? টিভির শব্দ ছাপিয়ে পৌঁছেছে বাবার কানে। ছুটে এসেছেন প্রণবেশও। অবাক হয়ে তাকিয়ে ধ্রুব। সবাই এত খারাপ কেন থাকবে? আমার কষ্ট হয় না বুঝি? আমি ওকে এটা চেয়েছিলাম। কেন হলো? কেন হলো তবে? কেন হলো? খুব কাঁদছে বাবাই। এই বাবাই, কি হয়েছে তোর? এরকম করছিস কেন? কষ্ট হচ্ছে খুব? নরম গলায় বলে ধ্রুব। আমি কি চেয়েছিলাম দাদা? বাঁচতে চেয়েছিলাম। একটা বই লিখছিলাম বাংলার পোড়ামাটির মন্দির নিয়ে। একটু আনন্দ করে থাকতে চেয়েছিলাম। কেন কেন পারলাম না? কেন সব শেষ হয়ে গেল? সামনে স্তব্ধ তিনজন, মুখে কথা জোগাচ্ছে না কারো। শানু, শানু, সায়ন্তন। ধপ করে মেঝেতে বসে পড়ে ধ্রুব। হ্যাঁ, আমি 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 সেদিন সেদিন ট্রেনে আলাপ হয়েছিল এই বাড়ির ছেলেটার সঙ্গে। স্বার্থপর ছেলে একটা। এত কথা বলছিলাম, উত্তরে দিচ্ছিল না। কি দেমাগ! নেহাত আমি কলেজে পড়াই জেনে ক্ষমা ঘেন্না করে কথা বলেছিল। তারপর খুব নরম গলায় জিজ্ঞেস করে ধ্রুব। কোথায় কোথায় শুনিয়ে এখানেই থাকে। তোমার কথাও জিজ্ঞেস করেছিলাম, বলল চেনে তোমাকে। সেই শেষ কথা। তারপর 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 ট্রেনটা দুলে উঠল। আর আর কি ব্যথা! ফের মুছড়ে ওঠে বাবাইয়ের শরীরটা। বাবাই নাকি সায়ন্তন? হঠাৎ পায়ে পায়ে এগিয়ে যান প্রণবেশ। আমারও অবাক লেগেছিল যখন দেখলাম বাবাই যেন ঠিক বাবাইয়ের মতো নয়। কত সুন্দর করে কথা বলছে, এমনকি আমার সঙ্গে রাজনীতি নিয়েও চর্চা করছে। বাবাই কখনো কৌটিল্যের রাজনীতি শিক্ষা নিয়ে পড়াশোনা করবে, এ তো আমি ভাবতেই পারি না। আমারও কেমন লাগছিল। এত খাবার
তুই কখনো কথা শেষ করতে পারেন না কবিতা। তীব্র কষ্টে ছটফট করছে সায়ন্তন। আমি চলে যাচ্ছি মা, বাবা, দাদা, আমি চলে যাচ্ছি, তোমরা ভালো থেকো। আমি আর ফিরবো না, আর ফিরবো না, কখনো না, কখনো না। বাইরে বাগানের গাছগাছালিতে আচমকা শোঁ শোঁ ঝোড়ো হাওয়া, তারপরে চারপাশ ফের নিশ্চুপ। ফুটি ফাটা লাল সিমেন্টের মেঝেতে বসা তিনজন, কবিতা, প্রণবেশ আর ধ্রুব। কি আমি আমি এখানে শুয়ে কেন? ধর্মর করে উঠে বসে বাবাই। কিছু না, এমনি। অবাক হয়ে ধ্রুবর দিকে তাকায় বাবাই। তারপর একটা শব্দ না বলে শটান উঠে নিজের ঘরে চলে যায়। উঠে পড়ে ধ্রুব, ওকে একটু একা থাকতে হবে। শূন্য ঘরে পাশাপাশি বসে থাকেন প্রণবেশ আর কবিতা। বড় কষ্ট হচ্ছে এখন, বুকটা যেন ফাঁকা লাগছে। শানুটা বড় ভালো ছেলে ছিল, আর আর আসবে না। 92.7 বিগ FM এ সিজন 5 প্রতিদিন রাত 11টায়। অডিও প্রোডাকশন স্বাগত। অডিও পার্টনার ওয়েন্সডে বক্স স্টুডিও। কন্টেন্ট পার্টনার পেনচেন্ট ফর পিনাকল।